আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই খুব ভালো আছেন এই করোনাকালীন সময়ে। যদিও এটা একটা মহামারী অবস্থা, আসলে তো আমরা সবাই অবশ্যই যেন ঘরে থাকি সবাই, যেটা আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে। আজকে নিয়ে আসছি আমি ফিজিক্স দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 4 মানে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া জিনিসটা বলতে প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় খেলে যে কোনো একটা জায়গায় যখন আমার ইলেকট্রিক যখন ফ্লো হয়, আমি দেখাই বলে, ধরেন এটা আমার একটা প্রবাহ রেখা, এখান থেকে যখন আমার ইলেকট্রিসিটি যখন ফ্লো হবে আই, তখন যখন এটা ফ্লো হবে তখন এইটার পাশ দিয়ে একটা ম্যাগনেটিক বল হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, তাই না? এইটাকেই বলা হয় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। মানে তড়িৎ যখন আমার ফ্লো হবে তখন আমার সেখানে যখন আমার একটা চৌম্বক কাজ করবে তখন সেটাকে আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তো আজকে আমার টপিকটা অ্যাকচুয়ালি এটা নিয়ে। সো যদি আমি শুরু করি আমার ক্লাসটা আজকে, প্রথমেই যে জিনিসটা আমার আজকে আছে যে চৌম্বক ক্ষেত্রের উপর থাকা একটা বল যে আমার প্রয়োগ করা, চৌম্বক বল যেটা থাকে সেটা কি কি জিনিসের উপর আমার ডিপেন্ড করে। চৌম্বক ক্ষেত্রে আমার যে বলটা থাকে সেই বলটা আমার সব সময় বেগের সাথে লম্বভাবে ক্রিয়া করে, মানে বল আর বেগ এটা পরস্পর লম্বভাবে আমার কাজ করবে। সুতরাং যদি এখন এবং এইটা যেটা এই বল যেটা এটা আমার কিছু জিনিসের সমানুপাতিক, এই বলটা আমার কিউ এর সমানুপাতিক, কিউ এর সমানুপাতিক, মানে আমি বলতে পারি যে এফ সমানুপাতিক কিউ। আবার এই বলটা আমার ভি এর সমানুপাতিক, মানে বেগ এর সমানুপাতিক। আবার এই বলটা আমার বি বা তড়িৎ ক্ষেত্রের সমানুপাতিক। সো চৌম্বক ক্ষেত্রে যে বলটা আমার কাজ করে, বলটা আমার মূলত এই তিনটা জিনিসের সঙ্গে আমার সমানুপাতিক আকারে কাজ করে। সেই সমানুপাতিকটাকে যদি আমি চাই আমি একটু সমীকরণ আকারে প্রকাশ করতে চাই, তখন আমি এটা কিভাবে প্রকাশ করব? তখন আমি এটা প্রকাশ করব যে এফ সমানুপাতিক কিউ ভি বি, এটা হচ্ছে আমার চৌম্বক বল যেটা সেটা। সো এখন আমি যদি বলি যে এই যে এফটা এটা আমার এই বলটা আমার চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একটা থিটা ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করে আছে, তখন আমি কি করব? তখন আমার এটা হবে যে এফ সমানুপাতিক কিউ সমানুপাতিক, তখন চলে যাবে এফ সমানুপাতিক কিউ ভি বি সাইন থিটা। এখন একটা মজার বিষয়, এইটা হলো আমার এই সাইন থিটাটা হলো যে এই চৌম্বক ক্ষেত্র যদি আমার বলটা যদি আমার চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে তখন আমার এখানে এটা হবে। এখন এখান থেকে তাহলে আমি চৌম্বক ক্ষেত্রের মানটা বলতে পারি এফ বি ইজ ইকুয়াল টু এফ বাই কিউ ভি সাইন থিটা। এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের মান। এখন এই চৌম্বক ক্ষেত্র যেটা, এই চৌম্বক ক্ষেত্রের মানটাকে আমার বলা হয় একক হচ্ছে টেসলা। বিজ্ঞানী নিকোলা টেসলার নামানুসারে এটাকে টেসলা দ্বারা নামকরণ করা হয়েছে। এইটা গেল আমাদের প্রথম জিনিস। এখন আসি, এই যে আমি চ্যাপ্টারটা বললাম না তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, আমার একটা কোশ্চেন আসে যে আমার একটা টপিক অ্যাকচুয়ালি মাথার মধ্যে সবার কনফিউশন কাজ করে, চৌম্বক কি আর চুম্বক কি? চুম্বক এইটা হলো নিজে ম্যাগনেট। আমি চাই যে সবাই জিনিসটা প্লিজ মাথায় রাখবেন যে চুম্বক এই জিনিসটা নিজে একটা ম্যাগনেট, অর্থাৎ এইটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। আর চৌম্বক হলো সেই সকল পদার্থ যেগুলো আমার চুম্বক এর সংস্পর্শে আসলে চুম্বকে পরিণত হয়। অর্থাৎ চৌম্বক হলো একটা পদার্থ, সেটা কিন্তু কোনো প্রকারের ম্যাগনেট না, সেটা কোনো ম্যাগনেটিক ফিল্ড হিসেবে কাজ করে না, কিন্তু চুম্বকটা আমার ম্যাগনেটিক ফিল্ড হিসেবে কাজ করে। আই হোপ এটা সবাই মাথায় রাখবে। তো এইটা গেল আমাদের ঠিক। এখন এই যে টেসলা, এই টেসলা নিয়ে যদি আমি একটু বলি, এক টেসলা এটাকে বলা হয় 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, এবং এটাকে বলা হয় 10⁴ গাউস। মানে এই টেসলাটার আমার তিনটা একক কাজ করে। 1 টেসলা ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার এবং 10⁴ গাউস। এই তিনটা জিনিস আমার এখানে কাজ করে একটা টেসলায়। সো আমার এখানে এইটা গেল আমার তড়িৎ ক্ষেত্র। এখন একটা চুম্বক যখন আমার থাকে, চুম্বকের একটা নির্দিষ্ট লেন্থ থাকে, আমরা সবাই জানি। সো যদি আমি এইটা একটু মুছে দেই, যখন আমরা একটা চুম্বক ধরলাম, এটা তার নর্থ পোল, এটা সাউথ পোল।
চুম্বকের বা চুম্বকের কখনোই কিন্তু এটা তার চুম্বকীয় অক্ষ, একটা চুম্বকের কখনোই এই জায়গাটাতে তার চুম্বক কাজ করে না বা একেবারে প্রান্তে তার চুম্বক কাজ করে না। তার যে চুম্বক থাকে সেটা মূলত থাকে এই ভিতর দিকে, অর্থাৎ একটু ভিতর দিকে থাকে। অর্থাৎ যদি এইটাকে যদি আমি পুরোটাকে বলি, এটা আমার জ্যামিতিক দৈর্ঘ্য যদি বলি, তাহলে এইটুকু যেটা আমার যেখানে মেইনলি আমার চুম্বকটা কাজ করে সেটাকে আমি বলবো তাহলে আমার কার্যকরী দৈর্ঘ্য। কারণ এইটা আমার হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য এবং এইটা হচ্ছে আমার কার্যকরী দৈর্ঘ্য। আই হোপ সবাই এটা ক্লিয়ার। এবং এই জ্যামিতিক দৈর্ঘ্য এবং কার্যকরী দৈর্ঘ্যে কিন্তু একটা অনুপাত আছে, যে অনুপাতটা আমার কনস্ট্যান্ট। যেরকম কার্যকরী দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্যকে আমার চুম্বক দৈর্ঘ্য বলা হয়ে থাকে। আমি কার্যকরী দৈর্ঘ্য কি লিখলাম, কার্যকরী দৈর্ঘ্য বাই জ্যামিতিক দৈর্ঘ্য। এইটা যে অনুপাতটা এটা সবসময় থাকবে আমার 0.85, মানে এইটা আমার একটা কনস্ট্যান্ট মানকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ যখন আমার এইভাবে করে যখন থাকবে তখন আমার জিনিসটাকে আমি বলতে পারি যে এটা কার্যকরী দৈর্ঘ্য বাই জ্যামিতিক দৈর্ঘ্য ইকুয়াল টু 0.85, বা এটা আমার একটা কনস্ট্যান্ট মান গেল। এখন প্রথমে যে সূত্রটা আমি দেখিয়েছিলাম যে F ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, তাই না? প্রত্যেকটা সূত্রের মতো এইটারও কিছু ফর্মুলা আছে বা কিছু কন্ডিশন আছে। এই সাইন থিটাটা আমি প্রথমে বেগের সাথে আসি। যদি আমার বেগটা 0 হয় তাহলে ডেফিনেটলি আমার বলও 0 হবে। মানে যদি বেগ আমার 0 হয়ে যায় তাহলে সেখানে কোনো বল আমার কাজ করবে না। তেমনি আবার এই থিটার মানটা যদি আমার 90 ডিগ্রি হয় বা যদি আমার সমকোণে থাকে তখন আমার এফ এর মানটা হবে কিউ ভি বি, অর্থাৎ এইটা আমার এফ এর ম্যাক্সিমাম মান। এই শর্তগুলো একটু মাথায় রাখা দরকার। এবং এই থিটার মান যদি আমার 0 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি হয় তাহলে আমার এফ এর মানটা হবে 0, কারণ সাইন 0 মানে 0, মানে সাইন থিটার উপরে কিন্তু মূলত এফটা নির্ভরশীল এবং এই ভি এর উপরও এফটা নির্ভরশীল। এটা হলে এটা কিন্তু আমার মিনিমাম। সো এইটা ছিল এফ ইকুয়াল টু যে আমি সূত্র দেখালাম কিউ ভি বি সাইন থিটা, সেটার কিছু আমার কন্ডিশনস। সো এবার আসি আমি চৌম্বক ক্ষেত্রের দিকে। চৌম্বক ক্ষেত্র যখন আমি চিন্তা করতে যাই তখন আমার টেসলা জিনিসটা মাথায় আসে সবার আগে। টেসলা যখন আমি কল্পনা করতে যাই তখন আমার পরীক্ষায় একটা কোশ্চেন মাঝে মধ্যেই দেয় যে 1 টেসলা বলতে কি বুঝো। আমার কোশ্চেনটা কি, 1 টেসলা বলতে কি বুঝো। সো এইটা যদি আমার কোশ্চেন হয়ে থাকে, 1 টেসলা মানে কি, যে চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব আধানকে ক্ষেত্রের দিকে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করা হলে সেই ক্ষেত্রটা, সেই কণাটা বা সেই আধানটা 1 নিউটন বল অনুভব করবে, তখন তাকে বলা হয় 1 টেসলা। সংজ্ঞাটা বইতে দেওয়া আছে, চাইলে আবার দেখে নেবেন বইটা। সো এইটাকে এখন আমি একটা কোশ্চেন দিই, কোশ্চেন অ্যান্সার। স্ক্রিনে আপনারা সবাই কোশ্চেন দেখতে পাচ্ছেন। কোশ্চেনে আমি বলি যে কোন স্থানে পূর্বমুখী চৌম্বক ক্ষেত্রের মান 5 টেসলা, একটি ইলেকট্রন ওই স্থানে 10⁷ বেগে উত্তর দিকে গতিশীল হলে এর উপর কার্যত বলের মান নির্ণয় করো। কিউ দেওয়া আছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। সো আমি আসি আমার অঙ্কটার সলিউশনে। যদি কারো কোশ্চেনটা বুঝতে সমস্যা, ভিডিওটা রিভাইন্ড করে দেখলে স্ক্রিনে আবার কোশ্চেনটা দেখা যাবে। সো যদি আমি এখন সলিউশনটাতে আসি, আমাকে কি বলেছে যে পূর্বমুখী মানে উত্তর দিকের সাথে পূর্বমুখ। যদি আমি এটা কল্পনা করি নর্থ সাউথ, তো এইটা আমার নর্থ, এটা আমার ইস্ট, তাই না? তো উত্তর দিকের সাথে আমার পূর্ব দিকের সাথে আমার সেটা 90 ডিগ্রি কোণ করে আছে। সো এইটা আমার 90 ডিগ্রি। থিটা পেয়ে গেলাম আমি। আমার ওখানে কিউ দেওয়া আছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তারপর আমার কাছে
বেগ দেওয়া আছে v is equal 10 to the power 7 ms inverse 1, এইটা আমার এখানে দেওয়া আছে। তারপরে আমাকে বলেছে যে উপর কার্যত বলের মানটা নির্ণয় করো, মানে আমাকে বলেছে যে এখানে আমার f এর মানটা কত সেটা আমাকে এখানে জানতে চাওয়া হয়েছে। সো যদি আমার f এর মানটা জানতে চাওয়া হয়, আমরা যে সূত্র জানি যে f ইকুয়াল টু qvb sin থিটা। সো এইখানে এই যে qvb sin থিটা, এখানে আমার থিটার মানটা 90 ডিগ্রি, q দেওয়া আছে, v ও দেওয়া আছে, তো এইটা আমার হবে f ইকুয়াল টু qv, কারণ সমকোণে আছে দেখে ভিটা আমার b আমার চলে যাবে। সো আমি এখানে আমার মানটা বসাবো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু v দেওয়া আছে আমার 10 টু দি পাওয়ার 7 ইন্টু সাইন দেওয়া আছে সাইন 90 ডিগ্রি, তাহলে আমার মানটা হবে 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 নিউটন। এইটা ছিল আমার সেই জিনিসটার কোশ্চেন। এটা আমার অ্যাকচুয়ালি একটা বোর্ডের কোশ্চেনটা আমি আমার নোটে লিখেছিলাম। সো এইটা গেল একটা সাধারণ ফর্মুলা। এবার আসি আমরা ম্যাক্সওয়েলের কর্ক সূত্র। ম্যাক্সওয়েলের যে কর্ক সূত্র আমার আছে সেটা আমার জিনিসটা কি, যদি অঙ্কটা কেউ সমস্যা হয় স্ক্রিনশট নিতে পারেন। এখন আসি ম্যাক্সওয়েলের কর্ক ফর্মুলা, আমি এটা মুছে দিচ্ছি, চাইলে আবার রিভাইন্ড করে দেখে নিতে পারো। সো ম্যাক্সওয়েলের যে কর্ক সূত্রটা সেটা কি ছিল, যদি আমার একটা বোতল থাকে, আমরা বোতলে ক্যাপ লাগাই না, ক্যাপটা যখন আমরা বন্ধ করি, খুলতে গেলে আমরা বামে ঘুরাই, আমরা বন্ধ করতে গেলে আমরা ডান দিক ঘুরে, তাই না? এই ডান দিকে যখন আমি ঘুরাবো, অর্থাৎ যদি আমার এইটা একটা, ধরেন আমি এইটা আমার একটা চুম্বক বল হয়, আমি এই দিকে জিনিসটা ঘুরাচ্ছি, তাই না? মানে জিনিসটা আমি কিন্তু এই দিকে ঘুরাচ্ছি। তো এই দিকে যখন আমি জিনিসটা ঘুরাবো তখন আমার চৌম্বক ক্ষেত্রটা এদিক থেকে এদিক বরাবর কাজ করবে, মানে ডান হাত দিয়ে যখন আমি বন্ধ করতে যাব তখন এদিক থেকে এদিকে আমার চৌম্বক ক্ষেত্রটা কাজ করবে। এটা ছিল আমার ম্যাক্সওয়েলের সূত্র, যেটাকে আমি বলতে পারি সহজে বোতলের ক্যাপ লাগানোর সূত্র। বা যখন আমরা একটা স্ক্রু টাইট করি, টাইট করতে গেলে যখন ডান দিকে ঘুরাই, ব্যাপারটা সেরকম। সো ম্যাক্সওয়েলের কক তত্ত্ব শেষ। এখন আসি আমরা আজকে, যেহেতু আমি আসলে ইন্টার স্টুডেন্টদের পড়াচ্ছি এখানে, তো ইন্টার স্টুডেন্ট আমরা ম্যাক্সিমামই এই অধ্যায় সম্পর্কে কিছু না কিছু হলো জানি, তাই আমি আসলে ঠিক সেইভাবে করে বেসিকটা পড়াবো না, তবে আমি চেষ্টা করবো সবকটা সূত্র একটু ওভারকাম করার জন্য এবং সেই সূত্রগুলো সম্পর্কে কিছু ম্যাথ করানোর জন্য। এবার আসি আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা আমার কি, সেটা আমার এইভাবে করে আমাকে ধরতে হবে। দেখতে পাচ্ছেন সবাই, এইভাবে। কিভাবে ধরবো, যদি এইটা আমার একটা তড়িৎ প্রবাহ হয়, সো আমি যদি এইভাবে করে ব্যাপারটা ধরি, তাহলে আমার এইখান থেকে আমার চৌম্বক বলয়টা ঢুকছে ভিতর দিকে, এখান থেকে আমার চৌম্বক বলয়টা বের হচ্ছে, তাই না? আই হোপ সবাই দেখতে পাচ্ছেন। তো এদিকে আমার আই জিনিসটা কাজ করবে। তো এদিকে যখন আমার আই কাজ করবে, মানে যখন আমি এইভাবে করে যখন ধরবো ডান হস্ত নিয়মের ক্ষেত্রে, এখান দিয়ে আমার চৌম্বক বলয়টা ভিতরে ঢুকবে বোর্ডের ভিতর দিকে, অপর পাশ দিয়ে বের হয়ে আসবে এবং বৃদ্ধাঙ্গুলটা আমার যেদিকে ডান দিকে, অর্থাৎ এদিকে আমার কারেন্টটা ফ্লো হবে। এটা হচ্ছে আমার ডান হস্ত নিয়মের ক্ষেত্রে কাজ করে। এটা আমার অ্যাকচুয়ালি ম্যাথ করার সময় লাগে, যখন আমাদের বলে কোন দিকে আমার এটা কাজ করছে, যখন আমরা সেটা জানতে চাই। এবার আসি আমরা বিও-সাভারের সূত্র। বিও-সাভারের সূত্রটা আমার কি? বিও-সাভারের সূত্র মানে কি? বিও-সাভারের সূত্র হচ্ছে, সে সবকিছু ক্ষুদ্রতম জিনিস নিয়ে কাজ করেছে। মানে সে বোঝাতে চেয়েছে, যদি এইটা আমার একটা কারেন্ট চলার ফ্লো হয়, তাহলে এখান থেকে আমি ধরলাম এদিকে আমার ব্যাসার্ধটা আছে, আর এখানে আমার একটা থিটা কোণ করা আছে, এবং এই পার্টটুকুকে সে, যদি এইটা আমার একটা বড় আই হয়ে থাকে, ধরলাম আমি যে এইটা আমার এল দৈর্ঘ্যের একটা আমার প্রবাহ পথ, সে এই পথটুকুকে ধরেছে, এইটাকে সে ধরেছে হচ্ছে ডিএল, মানে সে কিন্তু ডিফারেন্সিয়েট করে ক্ষুদ্র করে ফেলেছে সবকিছু।
এবং এটা আমার এখানে আমার আই প্রবাহিত হচ্ছে এদিকে। ওকে, তো তার যে ফর্মুলাটা ছিল সেটা ছিল এই যে ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখন এটার বাংলা মিনিংটা কি? চৌম্বক প্রবাহের চৌম্বক ক্ষেত্রের ক্ষুদ্রতম অংশটা আমার তড়িৎ প্রবাহ এবং যে আমার প্রবাহ পথ তার ক্ষুদ্রতম অংশ তার সঙ্গে সাইন থিটার সমানুপাতিক এবং ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। এটাকেই আমি এইভাবে করে ফর্মুলা ভাঙাতে পারি। সো যদি আমি সমানুপাতিক তুলতে চাই, আমার এখানে সমান সমান কে ধ্রুবক আসে। কেটা কি? কেটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, কে এর মান হচ্ছে মিউ নট বাই 4 পাই। এখন কোশ্চেন আসলে ভাইয়া তাহলে মিউ নটটা কি? মিউ নটটা হচ্ছে আমার শূন্য মাধ্যমের জন্য ভেদাঙ্ক। এটা শূন্য মাধ্যমের জন্য, শূন্য মাধ্যম না অ্যাকচুয়ালি সবসময়ের জন্য। শূন্য মাধ্যমে যদি আমি মিউ নটটা বের করতে যাই, শূন্য মাধ্যমের ক্ষেত্রে মিউ নটের মান হবে আমার 4 পাই ইন্টু 10 ইনভার্স 7। এটা হচ্ছে আমার শূন্য মাধ্যমের জন্য। অন্য সব মাধ্যমের ক্ষেত্রে আমার কাছে মান দেয়া থাকবে। সো তাহলে আমি এখানে আমার কে এর মানটা বসাতে পারি, ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। সো এটা হচ্ছে আমার ফর্মুলাটা, এটা হচ্ছে বিওসাভারের সূত্র। আই হোপ সবাই এটা ক্লিয়ার। তো এবার আসে অসীম দৈর্ঘ্যের জন্য আমার চৌম্বক ক্ষেত্রের মানটা কি হবে। অসীম দৈর্ঘ্যের জন্য কোনো সরল পরিবাহীর জন্য, অসীম দৈর্ঘ্যের জন্য আমার যে বি হবে চৌম্বক ক্ষেত্র, সেটা হবে মিউ নট আই বাই আমার 2 পাই এ। এটা কি? অসীম দৈর্ঘ্য যখন আমি বলছি, আমি অবশ্যই যে কোনো একটা পয়েন্ট, ধরুন এটা এটা এরকম, এখানে যেটা পয়েন্ট থাকলো পি, তো এই যে দূরত্ব থাকবে এটা হবে তখন আমার এ। মানে অসীম দূরত্বে যে পয়েন্টটাকে আমি কাউন্ট করব, সেই পয়েন্টটা থেকে আমার মেইন যে মধ্যবিন্দু থাকবে প্রবাহ লাইনের, সেইটা যে দূরত্ব সেটা হচ্ছে আমার এ, যেটা আমার কোশ্চেনে অবশ্যই দেয়া থাকবে, সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর যদি এটা কোনো কুণ্ডলী হয়ে থাকে এবং কুণ্ডলীর মধ্যে যদি কোনো পাক থেকে থাকে, তখন আমার এখানে শুধুমাত্র এটা এন গুণ হবে। এন কেন গুণ হবে? সবাই জানি পাক সংখ্যা হলেই আমাদের এনটা গুণ হিসেবে চলে আসে। সো এবার আমি আসি একটা বুয়েটের কোশ্চেন একটু সলভ করাই। সো আমি এটা মুছে দিই। স্ক্রিনে আপনারা সবাই বুয়েটের কোশ্চেনটা দেখতে পাচ্ছেন। বুয়েটের যে কোশ্চেনটা এসছে, কোশ্চেনটা দেখতে পাচ্ছেন না, পড়ে শোনাই। যে 250 পাক বিশিষ্ট বৃত্তাকার কয়েলের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। যদি কয়েলটিতে বিদ্যুৎ পরিবাহের পরিমাণ 20 অ্যাম্পিয়ার হয়, তাহলে কয়েলের কেন্দ্রে বি এর মান কত? সো এটা ছিল আমার কোশ্চেনটা। তাহলে আমি সলিউশনে যাই। আমার কোশ্চেনটা, আমার এখানে কোশ্চেনটা ছিল যে 250 পাক বিশিষ্ট, মানে তারা আমাকে এন দিয়ে দিয়েছে 250, তাই না? তারপর আমাকে তারা বলেছে কি ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, মানে আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার বা 5 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। যেহেতু সবই আমি এস এককে নিব। আই দেওয়া আছে আমার কাছে 20 অ্যাম্পিয়ার। কয়েলটিতে কয়েলের কেন্দ্রে বি এর মান কত? সো আমি ফর্মুলাটা ইউজ করব। আমাকে মিউ নট দেওয়া আছে 4 পাই ইন্টু 10 ইনভার্স 7। সো এইটাকে এখন আমি আমার ফর্মুলা ফেলবো। সো আমরা সবাই জানি বি ইকুয়ালস টু মিউ নট এন আই বাই 2r। সো আর বা আমি এ যাই বলি না কেন, ডাজন্ট ম্যাটার। সো আমি এখানে মান বসাবো মিউ নট 4 পাই ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু এন দেওয়া আছে 250, আই দেওয়া আছে 20, 2 ইন্টু আর দেওয়া আছে 5 ইন্টু 10 ইনভার্স 2। সো এইটা হলো আমার অঙ্কটা। যদি মানটা বসাই তাহলে আমার বি এর মান বেরোবে 0.0628t। সো এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, যেটা আমার বুয়েটে এসেছিল। এটা গেল অঙ্কটা। এখন আসি, যদি আমাকে কখনো কোশ্চেনে বলা থাকে যে এল দৈর্ঘ্যের একটা রেখা বা একটা তন্তুকে বা একটা দণ্ডকে বাঁকিয়ে আমি আর ব্যাসার্ধের করে ফেললাম, তখন আমার সেটার ক্ষেত্রে কি বের করতে হবে?
তখন আমার সেই ক্ষেত্রে 2πr মানে সেই বৃত্তটা যে পরিধি আমরা সবাই জানি, পরিধিটা হবে আমার সেই দণ্ডটার দৈর্ঘ্য, তাই না? কারণ সেই দণ্ডটাকে বাঁকিয়ে আমি বৃত্তটাকে বানিয়েছিলাম। এইটা একটু মাথায় রাখা দরকার। ওকে, এবার আসি আমরা হল ভোল্টেজটা। আমি আসি এবার আমার হল ভোল্টেজ, আমি এটা মুছে দিচ্ছি। হল ভোল্টেজ জিনিসটা আমার কি? হল ভোল্টেজ হচ্ছে আমার, হল ভোল্টেজকে আমার VH দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। VH ইকুয়াল টু আমার হচ্ছে VD sin থিটা। কোনটা কি আমি বলছি। V হচ্ছে আমার নর্মাল বিভবটা যা দেওয়া আছে, B হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র, D হচ্ছে আমার সেটা দৈর্ঘ্যটা, আর sin থিটা মানে যে বেগটা আমার চৌম্বক ক্ষেত্রের সাথে, এই বিটা কিন্তু বেগ, সরি ভোল্টেজ না, সরি, এই বেগটা আমার চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে সেটা আমার থিটার মানটা আমি কাজে লাগাবো। সো এখন তাও যদি আমি এটা সলভ করতে যাই, এবং এইটা গেল হল ভোল্টেজের প্রাথমিক সূত্রটা। এবার আসে যদি আমার একটা ইলেকট্রনের তারণ বেগ আমার চাই, তারণ বেগ আমার অনেক কোশ্চেনে আসে, যদি ইলেকট্রনের তারণ বেগ আমার v হয়ে থাকে, তখন আমার I এর একটা ফর্মুলা আসছে, সেটা হচ্ছে NaVq, মানে I ইকুয়াল টু NaVq। এনটা কি? একক আয়তনে কতগুলো সংখ্যক ইলেকট্রন আছে, মানে 1 মিটার কিউব আয়তনে আমার কতগুলো ইলেকট্রন আছে সেটা বুঝাবে। এ বুঝাবে আমার সেই পরিবাহীর ক্ষেত্রফলটা, V হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ, Q হচ্ছে ইলেকট্রনের আধান। আই হোপ সবার এটা মনে থাকবে। সো এবং এইটা এখন যদি আমরা এটার সঙ্গে এইটা একটু মিল বন্ধন করতে যাই, যদি আমার একটা পাত আমি কল্পনা করলাম, সেই পাতটা আমার চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তখন আমার হল ভোল্টেজ হবে VH ইকুয়াল টু BI sin থিটা বাই NTQ। টি কোনটা? টি আমার সময়, মানে কতক্ষণ ধরে আছে। এন আর কিউ এরটা আমি আগেই বলেছি। এবার এইখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে VH আমার সমানুপাতিক 1/n। তার মানে একক আয়তনে যত আমার ইলেকট্রন বা কণার সংখ্যা বাড়বে, তত আমার সেইটা, অর্থাৎ তত আমার হল ভোল্টেজের পরিমাণটা কমবে। সো এইটা সবাই যেন মাথায় রাখি। ওকে, এইটা গেল। তো এখন আমি যাই এই টপিক, এই সূত্র রিলেটেড একটা বুয়েটের ম্যাপ করাই। আমি এটা মুছে দিচ্ছি। তো এই স্ক্রিনে নিশ্চয়ই ম্যাপ চলে আসছে। ম্যাপটা আমি কোশ্চেনটা পড়ে শোনাই। একটা 2 সেন্টিমিটার চওড়া এবং 1.0 মিলিমিটার পুরু ধাতব পাতকে 1.5 টেসলা এর চৌম্বক ক্ষেত্রে সমানভাবে স্থাপন করা হলো, যেন পাতের সমতল চৌম্বকের ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকে। পাতের মধ্য দিয়ে 200 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে হল ভোল্টেজ নির্ণয় করো। এন এর মান আমার কাছে দেওয়া আছে। সো আমি যদি আগে মানগুলো একটু লিখি। আমার দেওয়া আছে 2 সেন্টিমিটার চওড়া। আচ্ছা, আমি প্রথমে মান লিখি। থিটা দেওয়া আছে আমার কাছে 90 ডিগ্রি। আমার কাছে আই দেওয়া আছে 200 অ্যাম্পিয়ার। আমার কাছে টি দেওয়া আছে 1 মিলিমিটার। টি আমার পুরুত্বটাকে বোঝানো হচ্ছে। ডি দেওয়া আছে 2 সেন্টিমিটার বা 2 × 10⁻² মিটার। এন দেওয়া আছে আমার কাছে 8.4 × 10⁻28 মিটার কিউব। তারপর আমার কাছে বি দেওয়া আছে 1.5 টেসলা এবং কিউ আমরা জানি 1.6 × 10⁻19 কুলম্ব। সো এইটা হচ্ছে আমার মান দেয়া। আমাকে বলেছি কি হল ভোল্টেজের মান নির্ণয় করো। হল ভোল্টেজ আমরা সবাই জানি, ফর্মুলাটা কি ছিল আপনারা আমার আগে বলতে পারবেন। V of H equals to BI sin theta by NTQ। সো এইটা হচ্ছে আমার
সূত্রটা। আমি এই সূত্রের মধ্যে শুধুমাত্র আমার মানগুলোকে বসিয়ে দিব, মানগুলোকে বসায় দেওয়া হলে আমার একটা কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে এবং সেটাই হচ্ছে আমার হল ভোল্টেজের মান। সো এইটা গেল আমার ম্যাথটা। ওকে, সবাই চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। তো এখন আমি তাহলে আসি যে ম্যাগনেটিক ফিল্ড এবং তড়িৎবাহীর প্রবাহের উপরে ক্রিয়াশীল বলটা আমার কি হবে। ম্যাগনেটিক ফিল্ড, আমি এটা মুছে দিচ্ছি। ম্যাগনেটিক ফিল্ডে তড়িৎবাহী প্রবাহের উপর ক্রিয়াশীল আমার কার্যত বলটা, যদি আমার এইটা আমার একটা তড়িৎ প্রবাহ এই লাইন বরাবর হয়ে থাকে এবং এইটা যদি আমার একটা ম্যাগনেটিক ফিল্ড হয়ে থাকে এবং আমি ধরলাম বলগুলো আমার সব উপর দিকে যাচ্ছে, সবগুলোকে আমি এফ অফ এম দিয়ে নামানীকরণ করলাম, তাহলে আমার এইখানে আমার ই তৈরি হবে, চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সো এইটার ভিতর দিয়ে আমার কারেন্টটা কিন্তু ফ্লো হচ্ছে। সো এইটা যখন আমার হবে তারপরে এবং আমি ধরতে পারি যে এইটুকু যে দূরত্বটা এইটা আমার এল, আমি এটা অনুমান করে নিতে পারি। সো এটা যদি আমার এল হয় তখন আমি তারপরে আমি এখান থেকে যে সূত্রটা জানতাম যে এফ ইকুয়াল টু এন এ এল কিউ ভি বি। কোনটা কি? এন হচ্ছে আমার একক আয়তনে আমার যেই পরিমাণ থাকবে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে আমার এন। সো যা আমি বলছিলাম, এন হচ্ছে আমার কি একক আয়তনে যে কয়টা আমার ইলেকট্রন থাকবে সেটাকে আমরা বলছি এন। এ কি আমার সেই ক্ষেত্রফলটা হচ্ছে আমার এ। এলটা কি? এই যে দৈর্ঘ্যটা আমার সলিনয়েডটা সেটা আমার এল। কিউ হচ্ছে যেই পরিমাণ আধান আমি ফ্লো করতে চাই সেটা কিউ। ভি হচ্ছে আমার আধানটা কোন বেগে আমি ফ্লো করছি সেটা। আর বি হচ্ছে এখানে চৌম্বক ক্ষেত্র আমার তৈরি হয়েছে না, এই চৌম্বক ক্ষেত্রটা। সো এই যে এখান থেকে এই ফর্মুলাটাকে আমি না কিছু ভাগে ভাগে লিখতে পারি। এটাকে আমি লিখতে পারি এফ ইকুয়াল টু আই এল বি, আমি এটাকে এইভাবে লিখতে পারি। আবার এই যদি আমার বেগটা যদি আমি এইটা বি এর সঙ্গে থিটা ডিগ্রি কোণ করে থাকে তখন আমার হবে এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। সো তখন আমার হবে এটা। আই হোপ সবাই জিনিসটা ক্লিয়ার। এবার আসি আমরা, এবং এই যে কিউ যেটা সরি থিটা যেটা, এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহ এবং আমার যে বল চৌম্বক ক্ষেত্র সেটার মধ্যকার যে আমার কোণটা থাকবে সেটা হচ্ছে থিটা। সো আমি এটা মুছে দিই। এবার আমি আসি তড়িৎবাহী দুইটা সমান্তরাল পরিবাহীর মধ্যে কার্যত বল যদি আমি একটু নির্ণয় করতে চাই। এর আগে আমি একটু দেখাতে চাই যে বাম হস্ত নিয়মটা, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। যদি ফ্লেমিং এর বাম হস্ত, আমি একটু ছবি আঁকি কিন্তু আমি ছবি আঁকতে পারবো না সেভাবে, তাকে আমি হাত দিয়ে বুঝাই। বাম হস্ত নিয়মটা আমার কি? আমি সবসময় বাম হস্ত নিয়মটা এইভাবে করে আমরা দেখি, তাই না? আমি ঘুরে যাচ্ছি, এইভাবে করে লিখি। এইভাবে করে যখন আমি জিনিসটা বসাবো, আমার এই দিকে বৃদ্ধাঙ্গুলি বরাবর কাজ করবে আমার এফ, এই যে এইটা কাজ করবে আমার বি এইদিকে, অর্থাৎ এই দিকে যখন আমার আসবে, বাইরের দিকে যখন আসবে, বাইরের দিকে আসবে আই। তো আমি এটাকে শর্টকাটে বলবো এফ বি আই। মানে তাহলে আমাদের মনে রাখতে সুবিধা কি, এটা হলে বৃদ্ধাঙ্গুলি বরাবর আমার এফ কাজ করবে, এই আঙ্গুল বরাবর আমার বি কাজ করবে, চৌম্বক ক্ষেত্র কাজ করবে, এই অ্যাঙ্গেল বরাবর আমার আই বা তড়িৎ ক্ষেত্র কাজ করবে, সবাই তড়িৎ প্রবাহটা কাজ করবে। সবাই এটা মনে রাখি যেন। সো তড়িৎবাহী দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যে কার্যত বল। আমি যদি ধরি যে আমার এখানে দুইটা লাইনে কারেন্ট ফ্লো হচ্ছে, এইটা একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এইটা ধরলাম I1 কারেন্ট ফ্লো হচ্ছে, এটার মধ্যে I2 কারেন্ট ফ্লো হচ্ছে, এবং এটা যে মধ্যবর্তী দূরত্ব এখানে R দূরত্ব মেইনটেইন হচ্ছে, আমি কল্পনা করতেই পারি। সো এটা আমার AB রেখা বা AB প্রবাহ দণ্ড, এটা CD। এখন এইটার একটা দৈর্ঘ্য আছে না, এইটা আমার ধরলাম L1 দৈর্ঘ্যের, এটা ধরলাম আমি L2 দৈর্ঘ্যের। এখন এখানে আমার একটা চৌম্বক ক্ষেত্র কাজ করবে, তাই না?
এইভাবে আমার একটা কিন্তু চৌম্বক ক্ষেত্র দুইটার মধ্যেই কাজ করবে, একটা একটার মধ্যে চৌম্বকীয় প্রভাব ফেলার কারণে। সো এইটা যখন আমার হবে তখন আমার এরা পরস্পরের মধ্যে একটা বল কাজ করবে নিশ্চয়ই আমার। আমি এখন এখানে প্রথমে আমি একটা ডান হস্ত নিয়ম আগে অ্যাপ্লাই করে দেখি। ডান হস্ত নিয়ম যখন আমি অ্যাপ্লাই করবো, আমি ধরলাম এইটার সাপেক্ষে এইটা কি হবে, এইভাবে আমি ডান হস্ত নিয়ম করি না, তার মানে এখান দিয়ে কিন্তু বের হচ্ছে, তার মানে এখান দিয়ে আমার কিন্তু বের হচ্ছে, এখান দিয়ে বের হওয়া মানে কি এখান দিয়ে ঢুকবে, সো এখান দিয়ে কিন্তু ঢুকছে। সবাই ব্যাপারটা ক্লিয়ার তো? এখান দিয়ে বের হচ্ছে না, এইটার প্রভাব আমি এটা বের করেছি, এখান দিয়ে ঢুকছে মানে এখান দিয়ে আমার, এখান দিয়ে বের হচ্ছে মানে এখান দিয়ে আমার ঢুকছে, এবং বের হওয়াটাকে আমরা ডট দ্বারা রিপ্রেজেন্ট করি, ঢুকাটাকে আমরা ক্রস দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। সো এবং এইটার মধ্যে B2 কাজ করছে, এইটার জন্য এইটার মধ্যে B1 কাজ করছে। সো এরকম যখন থাকবে, এখন আমরা আসি আমাদের তড়িৎ যে ক্ষেত্রটা আছে সেটা কোথায় কাজ করছে। আমি এখন বাম হস্ত নিয়মে যাব, FBI, দ্যাট মিনস বি আমার এদিকে কাজ করছে, আই উপর দিকে। সো আমার এইভাবে করে যদি আমি ধরতে যাই, আইটা উপর দিকে, বিটা আমার বাইরের দিকে, সো হাতটা ঘুরে যাবে, ঘুরে গেলে তার মানে এইটা আমার তখন এই দিক বরাবর কাজ করবে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? এদিকে আমার ফোর্সটা কাজ করছে। আবার যদি আমি এইটা নির্ণয় করতে যাই, এখানে FBI যদি করতে চাই, IBF, এই দেখেন এইভাবে করলে কারেন্টটা আমার উপর দিকে ফ্লো হচ্ছে, বিটা ভিতর দিকে ঢুকছে, দ্যাট মিনস এফটা আমার এইদিকে, তার মানে এফটা আমার এই দিক বরাবর কাজ করবে। এইটা ছিল, এটা F1, এটা F2। সো এই দুইটা বল পরস্পরের আকর্ষণ, অর্থাৎ দুইটা কিন্তু পরস্পর অ্যাকচুয়ালি আকর্ষণ আমার করছে। এখন এই যে B1, যদি B1 এর মানটা বের করি, এটা আমার হবে হচ্ছে B1 ইকুয়াল টু μ0 I1 বাই 2πr। এইটা আমার B1 এর ক্ষেত্রে, এটা কিন্তু ভিতর দিকে কাজ করছে, তাই না? ভিতর দিকে কাজ করছে। এখন সরি, এইটা অ্যাকচুয়ালি ভিতর দিকে কাজ করছে। এখন যদি আসি B2 হচ্ছে μ1 I2 বাই 2πr, এটা আমার বাইরের দিকে কাজ করছে। এইটা ছিল আমার B1 এবং B2। এখন আমরা আসি F2, B1 এর সাপেক্ষে F2 আমাদের কাজ করবে। F2 তাহলে আমার কি হবে, μ1 I1 I2 বাই 2πr ইনটু, এটা কিন্তু আমার দৈর্ঘ্য, তখন এইটার দৈর্ঘ্যটাই কাজ করবে L2, রাইট ব্যাপারটা? আবার যদি আসি F1 এর ক্ষেত্রে, μ0 I1 I2 বাই 2πr ইনটু L1, এইটা গেল আমার F1, এইটা গেল আমার F2। আই হোপ সবাই জিনিসটা ক্লিয়ার। এবং আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে দুইটা পরস্পরকে আকর্ষণ করছে। ওকে, সো এটা সবাই নিশ্চয়ই ক্লিয়ার। এখন আমরা একটা ম্যাথ দেখব, এই টপিক রিলেটেড একটা ম্যাথ করব, সেটা আমার আসছে ভিকারুননিসা কলেজে টেস্টে। সো সেটা আমি দেখাই, আমি এটা মুছে দিলাম। এখন আমরা আসি যে ভিকারুননিসা নন স্কুল কলেজে আমার টেস্টে কি কোশ্চেন আসছে। যদি আমরা কোশ্চেনটা একটু দেখি, আমার এখানে একটা পরিবাহী দেওয়া, এখানে আরেকটা পরিবাহী দেওয়া, তাদের মধ্যকার দূরত্ব দেওয়া আছে আমার 10 সেন্টিমিটার, মধ্যবিন্দু ও দেওয়া আছে, এবং আমাকে তারা বলছে যে L1টা আমার 12 মিটার, L2টা আমার 20 মিটার, L2টা 20 মিটার, এবং এইটার মধ্যে দিয়ে আমার 6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এটার মধ্যে দিয়ে আমার বিপরীত দিকে 7 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এইটা গেল আমার দুইটা জিনিস দেওয়া। প্রথম কোশ্চেনটা কি, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করে। ম্যাথটা আমি করবো না, বাট শর্টকাটটা বলে দিব। এখানে যখন বলবে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে, তার মানে এইটার একটা ফোর্স এখানে, এইটা একটা ক্ষেত্র কাজ করছে, আবার এইটারও একটা ক্ষেত্র এখানে কাজ করছে, তাই না? আমি এইটাকে B1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে B2 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমি তাহলে পার্টিকুলারলি B1 বের করবো ফর্মুলা দিয়ে, পার্টিকুলারলি B2 বের করবো ফর্মুলা দিয়ে, তারপরে এই দুটাকে আমি যোগ করে আমার লব্ধি বের করবো, কারণ দুইটা আমার যেহেতু একই দিকে কাজ করছে। তো এইটা হবে মূলত আমার ও বিন্দুতে
তড়িৎ ক্ষেত্রের মান, যে b = b1 + b2। আই হোপ এটা ম্যাথটা খুব সহজ ছিল, সবাই এটা ক্লিয়ার নিশ্চয়ই। এবার আসি আমরা খতে। খটা কি, তার দ্বয়ের উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো এবং সেটার মানের প্রকৃতি নির্ণয় করে দেখাও। এটাও আমি করব না, আমি এটা শর্টকাটটা দেখাবো শুধুমাত্র। সো এইটার মানে কি, আমি ধরলাম এখানে আমার F1 বল কাজ করছে, এখানে আমার F2 বল কাজ করছে। তো আমি ডান হস্ত বাম হস্ত নিয়ম অ্যাপ্লাই করে সূত্রে বসিয়ে F1 এর একটা মান আমি বের করব, আবার আমি F2 এর একটা মান বের করব। বের করার পরে আমি তাদের প্রকৃতি বলবো, মানে যদি আমার দুইটা বল পরস্পর এদিকে কাজ করে তাহলে তারা আকর্ষণধর্মী, যদি এইভাবে কাজ না করে আমার এইভাবে কাজ করে তখন আমার তারা পরস্পর বিপরীত ধর্মী। সেটা সম্পূর্ণ আমরা সবাই সেটা বাম হস্ত নিয়ম দিয়েই করবো। তবে আমি উত্তরটা বলে দিচ্ছি, এটা পরস্পর বিকর্ষণ ধর্মী হবে। ম্যাথটা আপনারা নিজেরা করে নেবেন, না পারলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তখন ইনশাআল্লাহ সলভ করে দিব, কোনো সমস্যা নেই। সো আমাদের লাস্ট টপিক আজকে টর্ক। চৌম্বক ক্ষেত্রে আমার টর্ক কাজ করে, আমি এটা বসে দিচ্ছি। টর্কের ব্যাপার স্যাপার যখন আসে, টর্কটা আমি খুব শর্টকাটে বুঝাবো। টর্ককে আমরা এই চিহ্ন মানে টাও দ্বারা প্রকাশ করে থাকি, তাই না? এটা মিন্স আমার। সো যদি কোনো একটা কুণ্ডলী এর মধ্যে n সংখ্যক পাক থাকে তখন আমার টাও হয়ে যায় NIAB। এটা আমার সেই পাকের ক্ষেত্রফল, বিটা চৌম্বক ক্ষেত্র, আইটা তড়িৎ প্রবাহ, এনটা আমার পাক সংখ্যা। সো এটা হচ্ছে আইটা। এবং এইভাবে না থেকে যদি আমার থাকে যে এইটা আমার একটা চৌম্বক ক্ষেত্র এবং এখানে আমার একটা পাথ দেওয়া আছে, বলছে যে এই পাতের উপর চৌম্বক ক্ষেত্র কত হবে। সো আমার এটা কিন্তু সব এদিকে কাজ করছে, অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নাই। তো এইটা আমার এই যে এখানে 5 ডিগ্রি কোণে এটা আমার বেঁকে গেছে, রাইট? এবং বেঁকে যাওয়ার ফলে এইটা কিন্তু এই বরাবর কাজ করছে, তাই না? তার মানে এখানে আমার একটা থিটা কোণ তৈরি হয়েছে। তার মানে আমি যখন ফর্মুলাটা লিখবো, ফর্মুলাটা আমার হচ্ছে টাও = NIAB sin থিটা বা টাও = NIAB cos phi। এখন ফাইটা কখন হবে আর থিটা কখন হবে? যদি কোশ্চেনে আমার ফাই এর অ্যান্সার দেওয়া থাকে তখন আমি ফাই করব, যদি কোশ্চেনে আমার থিটার মান দেওয়া থাকে আমি থিটার মান দিয়ে করব। এবং থিটাটাকে বা কোণটাকে যেই কোণে নেই না কেন অবশ্যই আমাকে রেডিয়ান এককে প্রকাশ করতে হবে, আমি যেই কোণ নিয়েই ব্যাপারটা করি না কেন। এবং এইটা গেল আমার টাওয়ের ক্ষেত্রে। এখন আসি আমাদের আজকের শেষ টপিক, কৃত কাজ। যদি আমার কৃত কাজ সম্পর্কে জানতে চাই তখন আমি কি করব? কৃত কাজ মানে জানি Fs, যেহেতু এই ক্ষেত্রে আমার টার বা কৌণিক সরণ আসবে বা কৌণিক বেগ আসবে, তখন টাও ইন্টু থিটা মানে কৌণিক সরণ ইন্টু কৌণিক বল, এই দুইটা গুণ করলে বা টাও থিটা, এইটা হলো আমার Fsটাকে রিপ্রেজেন্ট করছে। এইটা যখন থাকবে এই দুটো গুণফলটা হবে আমার কি? প্রকৃত কাজ। সো আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই ছিল। এটা ছিল আমার অ্যাকচুয়ালি ফিজিক্স সেকেন্ড পার্টের মধ্যে চ্যাপ্টার 4 বা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। সো ক্লাসটা আমি আসলে ট্রাই করেছি, যেটুকু আমার সম্ভব হয়েছে, বিভিন্ন কিছু ম্যাথ দেখানোর চেষ্টা করেছি এবং কিছু সূত্রে আমি বোঝানোর চেষ্টা করেছি। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করবেন এবং হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।